বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং আমার ডানে রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রাশেদ খান, অভিনন্দন আপনাকে। এবং প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার নিয়োগের পরপরই যে খবর রাজনৈতিক অঙ্গনে এখন সংবাদ মাধ্যমে আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, অসুস্থতার জন্য তিনি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন এবং তিনি পদত্যাগ করছেন, পরবর্তী রাষ্ট্রপতি কারা হবেন সেগুলো নিয়ে নানা আলোচনায় আছে। তা আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে সর্বশেষ এই বিষয়ে কতটুকু জানা আছে এবং কতটুকু বলবার মতো অবস্থা। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বিএনপি সরকারের উপরে আমাদের এই মুহূর্তে যারা অপোজিশনে আছে তাদের পক্ষ থেকে নানান ধরনের চাপ দেওয়া হচ্ছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিএনপি একটি বিচক্ষণ রাজনৈতিক দল এবং বিএনপির অতীতে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতিকে কখন তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে বা তিনি পদত্যাগ করবেন সেটা অবশ্যই বিএনপি তার যারা নীতি নির্ধারণী দায়িত্বে আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আসলে সেই সিদ্ধান্ত আগে থেকেই ছিল। এখন আমাদের অপোজিশনে যারা রয়েছে তাদের চাওয়া মতোই তো আসলে সরকার কাজ করতে পারে না বা আরেকটি দল কাজ করতে পারে না। দেখেন, মূলত অপোজিশনে যারা রয়েছে তাদের একটি চক্রান্ত ছিল যে বিএনপি রাষ্ট্রপতিকে সরিয়ে দিক, মানে তাদের ডিমান্ড অনুযায়ী যে সময় তারা চেয়েছিল। এর মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ক্রাইসিস হবে এবং বিএনপি সরকার হিসেবে ব্যর্থ হবে। সেক্ষেত্রে তারা ভাবছিল যে আমরা পরবর্তীতে ক্ষমতায় যাব। এখন সেই ফাঁদে আসলে বিএনপি পা দেয়নি। আর বিএনপি যথাসময়ে সিদ্ধান্ত নিয়েছে এবং রাষ্ট্রপতি ইতিমধ্যে তার বক্তব্য আমি শুনলাম, তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তিনি পদত্যাগ করবেন। মূলত আসলে তার প্রতি বাংলাদেশের জনগণের আস্থা নাই রাষ্ট্রপতির প্রতি, এটা সত্য। কিন্তু রাষ্ট্রে একটি ক্রাইসিস যে সময় আসলে আমাদের অপোজিশন চাচ্ছিল ওই সময় তাকে সরিয়ে দিলে রাষ্ট্রে একটি সংকট নেমে আসতে পারত। বাট বিএনপি সংকট সৃষ্টি হোক, বাংলাদেশ ব্যর্থ হোক, এরকম কোনো সিদ্ধান্ত দল হিসেবে বিএনপি নিতে পারেন এবং সেটি নেয়নি। এখন মোটামুটি বিএনপি সব কিছু স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে বাংলাদেশে সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমার মনে হয় যে একটি পিসফুল সেটেলমেন্ট হতে যাচ্ছে। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমি যেটা দেখেছি যে বিএনপি এই আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন ওনাকে নিয়ে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে এবং ছিল। দুটো কারণ। একটা হচ্ছে এই রাষ্ট্রপতির অধীনেই সবাই শপথ নিয়েছেন, ইনক্লুডিং প্রফেসর ইউনূস থেকে শুরু করে সবাই। আবার এই রাষ্ট্রপতির ব্যাপারেই অভিযোগ হচ্ছে যে উনি ফ্যাসিবাদী সরকারের নিয়োগকৃত লোক এবং ওনার ব্যাপারে কিছু অভিযোগ আগে থেকেই ছিল, ওনার ইমেজ নিয়েও একটু সমস্যা ছিল। এবং মাঝখানে যেটা ট্রিগার করেছে, ওনাকে রেফার করে মানব জমিনে যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টে কথা এসেছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, ওনার পদত্যাগপত্র জমা হয় নাই ইত্যাদি বিষয় নিয়ে এটা খুবই আলোচনা হয়েছিল। তো সত্যিকার অর্থে এটা তো বিএনপি, এই যে রাশেদ খান এখনই বললেন যে সংবিধান সমুন্নত রাখার প্রশ্ন, আবার একই কথাই বললেন যে রাষ্ট্রপতি মানে রাখাটা ওনার জন্য উচিত না বা ওনাকে সরিয়ে দিতে হবে। তো যে লোকটাকে সরিয়ে দিতে হবে, হ্যাঁ, যে লোকটাকে আপনি সরিয়েই দিচ্ছেন, যত বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে, উনি তো অসুস্থ ছিলেন আগেও, উনি এখন সরে যাচ্ছেন কেন? নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে সরে যেতে। যদিও আমাদের কনস্টিটিউশনে বলে রাষ্ট্রপতিকে ইমপিচ করার আলাদা পদ্ধতি আছে, রাষ্ট্রপতিকে সরকার কখনো বলতে পারে না সরে যেতে। এখন তো ইমপিচমেন্টের আলোচনা হচ্ছে না, আর সরকার স্বীকারও করছে না যে আমরা ওনাকে সরে যেতে বলেছি। যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে এক ধরনের উনি অসুস্থতার কথা বলে উনি পদত্যাগ করবেন। সম্মানজনক, এটা ওনার জন্য সম্মানজনক। সমস্যা কয়েকটা। একটা হচ্ছে যে আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি প্রথম দিনই কিন্তু মানে শেখ হাসিনার পদত্যাগের পর প্রথম দিনই রাষ্ট্রপতির সাথে বিএনপির একটা কমিউনিকেশন হয়েছে। আপনি দেখবেন 6ই আগস্টে উনি যে প্রথম সিদ্ধান্তটা নিয়েছেন রাষ্ট্রপতি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। 6ই আগস্ট কিন্তু 6ই আগস্টে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন।
তো একজন দণ্ডপ্রাপ্ত আসামি সো-কল্ড দণ্ডপ্রাপ্ত আমাদের তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অন্যায় রায়ের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার যে প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু রাষ্ট্রপতিকে কেউ অনুরোধ করতে হয় বা আবেদন করতে হয়, এই ধরনের কোনো প্রসেস কিন্তু ফলো করা হয় নাই। এবং রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেন, এটা কীভাবে দিলেন? আপনি তো প্রধানমন্ত্রীর মানে পরামর্শ ছাড়া তো কোনো কাজ করতে পারেন না। উনি আবার যেহেতু আইন বুঝেন, উনি যেহেতু জাজ ছিলেন, উনি 42 না 43 একটা অনুচ্ছেদ রেফার করে বলেছেন এটা রাষ্ট্রপতি পারেন। দ্বিতীয় যে কাজটা উনি করেছেন, উনি বিএনপির মহাসচিবের সাথে পরামর্শ করে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিয়েছেন, আপনার মনে থাকার কথা সে সময়। তো এই দুটো কাজ কিন্তু ওনার সাথে বিএনপিকে একটা রিলেট করেছে। মানে উনি আওয়ামী লীগের বা শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও উনি শেখ হাসিনার পতনের পর উনি সাথে সাথে বিএনপির সাথে একটা কমিউনিকেশন স্টাবলিশ করেছেন। ফলে স্বাভাবিকভাবে বিএনপির সাথে ওনার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এবং এটা কিন্তু উনি ওনার বক্তব্যও বলেছেন যে যখন ছাত্ররা আন্দোলন করছিল বা উনি যখন একটু ইনসিকিউর ফিল করছিলেন, তখন বিএনপি তার পাশে ছিল, বিএনপি তাকে। এবং আমরা দেখেছি ছাত্ররা যখন আন্দোলন করছিল রাষ্ট্রপতির পদত্যাগ বা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য, তখন কিন্তু বিএনপি এটা মানে এটাকে সাপোর্ট দেয় নাই। এবং পর্দার অন্তরালে এক ধরনের আলোচনা শুরু হয়েছিল, যেটা আমরা দেখেছি যে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পায় নাই বলে তারা সেটা করে নাই। এখন যে কথাটা আসছে যে সাংবিধানিক সংকট দেখা দিত, সাংবিধানিক সংকট তখনও যা ছিল এখনও তাই হবে। তখনও যে পরিস্থিতি ছিল তখন এখন তো সংকট দেখা দেবে কেন মনে করছেন? না, উনি পদত্যাগ করলে স্বাভাবিকভাবেই অস্থায়ী রাষ্ট্রপতি। না, আমি বলছি যে যদি সংকট তখনও দেখা মানে এখনো যদি দেখা না দেয় তখনও দেখা দিত না, কারণ একজন না একজন ভারপ্রাপ্ত হতে পারত। আর যেহেতু আমাদের তখনকার জায়গাটাই চলছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে দিয়ে, রাষ্ট্রপতি না থাকলে তখন ডক্ট্রিন অফ নেসেসিটিতে একটা পদ তো বের হবেই না, তখন সংকট অবশ্যই সৃষ্টি হতো। মানে এখন তো প্রধানমন্ত্রী চলে গেছে, এটাও তো একটা সংকট। আমরা সেই সংকট মোকাবেলা করেছি না, কিভাবে করেছি? সো উনি যখন সেই সময় সবাই এক ছিলেন, এখন তো সবাই এক না, আমি সেটাই বলছি যে উনি যখন যেমন সংকট হতো কখন, যখন ধরুন প্রধানমন্ত্রী চলে গেছে, উনি তখন কিছু কাজ করেছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। যেহেতু প্রধান উপদেষ্টা চলে আসছেন পরে, তখন তো উনি পদত্যাগ করলে আর সংকট ছিল না। পদত্যাগের করলে তো কোনো না কোনো ধরুন আমরা তো এটাও বলতে পারি রাষ্ট্রপতি মারা গেলে কি হইতো? আপনি কি রাষ্ট্র ভেঙে যাইতো? আমাদের রাষ্ট্রের পরিস্থিতি টালমাটাল হয়ে যেত? কিছু না কিছু তো একটা প্রসেস থাকতো। এখন যেটা হয়েছে, এই জটিলতা আমাদেরকে বহুদিন ধরে বহন করতে হবে। কারণ আমরা যে অবৈধ প্রধানমন্ত্রী, সেই অবৈধ প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সেই অবৈধ রাষ্ট্রপতির অধীনেই আমরা একটা সলিউশন করেছি। ফলে এই বিতর্ক, এই সংকট আমাদের একটা স্থায়ী রূপ লাভ করবে। তারপরও আমি যেটা মনে করি যে আমাদের রাষ্ট্রের একটা প্রধান জায়গা, সেটাকে যত বেশি বিতর্কমুক্ত রাখা যায়, যত সেটা নিয়ে আমরা, সেটা আমাদের ঐক্যের নির্ভরতার প্রতীক হয়। এবং বিএনপি যদি সবার কাছে গ্রহণযোগ্য একজনকে রাষ্ট্রপতি করে, সেটা আমি মনে করি যে আগামী দিনে আপনার কোনো স্পেকুলেশন বা? আমার স্পেকুলেশন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আপনার ডক্টর মঈন খান, ওনাদের মধ্যে কেউ একজন হতে পারে। এটা আমার স্পেকুলেশন, এটা আমি কারোর প্রতি আমার বায়াসনেস না, এটা আমার একটা ধারণা। বাট এমনি সাংবিধানিকভাবে তো নির্বাচিত হতে হবে, মানে পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে। হ্যাঁ, সেটা হতে পারে। আপাতত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করতে পারে। রাশেদ খান, দেখেন আমাদের যারা এই মুহূর্তে অপোজিশনে আছে, জামাত, এবি পার্টি সহ এনসিপি, তারা কিন্তু আন্দোলন করেছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য, সেটা ইন্টারিমের সময়ে। এখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় বা অসুস্থজনিত কারণে তিনি পদত্যাগ করেন, যেটি হোক না কেন, এখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ওই সময় আসলে ওই সংকটটা ছিল, যে কারণে বিএনপি আসলে তাদের দাবির সাথে সুর মিলায়নি। তবে এখন মোটামুটি গভর্নমেন্ট খুবই স্থিতিশীল এবং এই মুহূর্তে আসলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া বলেন বা তিনি পদত্যাগ করুক, যেটি ঘটুক না কেন, আসলে এই মুহূর্তে কোনো সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এই মুহূর্তে আমার মনে হয় যে অপোজিশনে যারা আছে তারা তো খুশি হওয়ার কথা, তাদের দাবি তো পূরণ হচ্ছে, তাই না? এটা নিয়ে তো নানানমুখী প্রশ্ন, কথা বলা উচিত না। তবে এটি সত্য যে রাষ্ট্রপতিকে একদম শুরুতে যদি সরিয়ে দেওয়া যেত সেটি ভালো হতো। সেই কাজটি এনসিপি
এনসিপি মূলত করেনি। তাদেরকে কে পরামর্শ দিয়েছিল আমি জানি না, বাট তারা মূলত ক্ষমতায় দ্রুত বসার জন্য তারা ভাবছিল যে আমাদেরকে দ্রুত ক্ষমতা দখল করতে হবে, বসতে হবে, উপদেষ্টা হতে হবে, মন্ত্রী হতে হবে। হয়তো মানে তারা প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, মানে প্রধান উপদেষ্টা। নানান বাস্তবতায় তারা হয়তো সেই দায়িত্ব নিতে পারেনি। তবে আমার কাছে মনে হয় যে কেউ কেউ হয়তো চেয়েছিল যে আমি প্রধান উপদেষ্টা হই। আবার কোনো কোনো সূত্র থেকে শোনা যায় যে নাহিদ ইসলাম নিজেই প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল, কিন্তু অনেকে তাকে সাপোর্ট করে নাই যে এই মুহূর্তে আসলে এই দায়িত্ব হয়তো সে পালন করতে পারবে না, কারণ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া আর রাষ্ট্রের মূল নেতৃত্বের জায়গায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা আসলে কঠিন। তো যাই হোক, তারা জিনিসটা বুঝেছিল। তবে তারা যে ভুলটা ওই সময় করে সেটি হলো রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে। বিপ্লবী সরকারের কথা তারা বলে যে আমরা বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম। আমার মনে হয় যে মঞ্জু ভাই বাধা দেয়নি, আমির রাশেদ খানও বাধা দেয়নি, সে এখানে তো আছে। মূলত তারা নিজেদেরকে নিজেরাই বাধা দিয়েছে। তারা এখন অনেকের কথা বলে, আমি দেখলাম যে আসিফ মাহমুদ বলছে যে আসিফ নজরুল স্যার নাকি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা হওয়ার তালিকায় ছিল। এ বিষয়ে আসিফ নজরুল স্যারের সাথে আমার অনেকবার কথা হয়েছে। তিনি আমাকে স্পষ্ট জানিয়েছেন যে আমি কখনোই বলি নাই যে আমি প্রধান উপদেষ্টা হব, বা আমার নাম কেউ প্রস্তাব করে নাই, আমি তালিকাতেও ছিলাম না। তার মানে এনসিপি এখন বা তাদের নেতৃবৃন্দ নানান বক্তব্য বয়ান এখন সামনে আনছে। যে সকল উপদেষ্টারা তারা মনে করে যে এখনও পর্যন্ত আমাদের পক্ষে আছে বা আমাদের পক্ষ নিয়েই কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করে না। আর যে সকল উপদেষ্টারা নির্বাচনের পক্ষে ছিল, যেমন আসিফ নজরুল সাহেব, এরপরে সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা তিনজন নির্বাচনের পক্ষে শর্টসার্ট ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি চক্রান্ত তো ছিল যে নির্বাচন দিব না। এখন আমি আবার সে আগের প্রসঙ্গে ফিরে যাই। মনে করেন যে ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এখন জামাত ইসলাম দাবি করলো ভিতরে বা চাপ সৃষ্টি করলো যে আমাদের পক্ষের কাউকে রাষ্ট্রপতি হিসেবে বসাতে হবে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা জামাতিকরণ করা হয়েছিল নানানভাবে, বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে প্রশাসনিক সেটআপ, ওই সময় যদি রাষ্ট্রপতি এখন যিনি আছেন এখনও পর্যন্ত আজ অবধি তাকে সরিয়ে দেওয়া হতো এবং জামাতের পরামর্শে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হতো, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হতো? এবং নির্বাচন হলেও যে কোনো মেকানিজমে জামাতকেই ক্ষমতায় বসাতো। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্নটা দেখেছিলেন যে জামাত এবং এনসিপি ক্ষমতায় যাবে আর বিএনপি বিরোধী দলে আসবে, এরকম স্বপ্ন বা খায়েশ তার মধ্যে ছিল এবং আরও অনেক উপদেষ্টার মধ্যে ছিল। যেহেতু নির্বাচন বিরোধী একটি চক্র তার সাথে কাজ করছিল এবং সেটা আমি জানতাম। আমি অনেক উপদেষ্টার সাথে কথাও বলেছি যারা নির্বাচনের পক্ষে ছিল, সুতরাং আমি অনেকগুলো বিষয় জানি। সুতরাং ওই সময় বিএনপি রাইট ডিসিশন নিয়েছে তাদের এই দাবিকে সমর্থন না করে। বিএনপি এখন যেটি করছে এটা বিএনপির রাইট ডিসিশন দল হিসেবে। আপনার হয়তো ভালো লাগছে না, কারণ আপনার দাবি পূরণ হয়নি। এখন দল হিসেবে আপনি এই জায়গায় থাকলে, আপনি ক্ষমতায় থাকলে আপনি কি করতেন? আপনি কি ক্ষমতায় থাকলে বিএনপির পরামর্শে দেশ চালাইতেন? এখন বিএনপিকে দেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে, সুতরাং বিএনপি দেশ পরিচালনার স্বার্থে যে সিদ্ধান্ত নিবে সেটি জনগণের সিদ্ধান্তই বলা যায় এবং সেটি অবশ্যই জনগণের কল্যাণেই। রাষ্ট্রপতিকে এখন বিএনপি পদত্যাগ করতে বলুক বা তাকে সরিয়ে দিক বা তিনি পদত্যাগ করুক, যেটাই হোক না কেন জাতির জন্য মঙ্গল হবে। ভাষ্যতে আমি এই বিষয়ে একমত যে রাষ্ট্রপতির প্রতি আসলে কারোরই আস্থা ছিল না। বিএনপির কি আস্থা ছিল? না। কিন্তু ওই সংকট মোকাবেলা করার জন্য বা জামাতের পরামর্শে একজন রাষ্ট্রপতিকে বসাবে, সেটাও দেশে একটি সংকট সৃষ্টি করত। ওই সংকট মোকাবেলা করার জন্যই বিএনপি ওই সময় ওই বক্তব্য দেওয়া ছাড়া বিএনপির কিছু ছিল না, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। মিস্টার মঞ্জু, অন্দরমহলের এই বিতর্ক আপনি আর কিছু যোগ করবেন বা সংযোজন প্রয়োজন কিছু আছে? না, প্রথম কথা হচ্ছে যে ক্ষমতায় আছে ইন্টারিম গভর্নমেন্ট আর রাষ্ট্রের সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি, ঠিক আছে, যে প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, মানে যেটা রাশেদ কিন্তু আবার ভিন্ন কথা বলছেন যে জামাত অনেক বেশি। না ঠিক আছে, কথা হচ্ছে যে প্রভাবশালী ছিল। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ফেলা দিতে চায়নি রাষ্ট্রপতি। ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে মনে রাখতে হবে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল এক ধরনের, কিছুক্ষণ সে বিএনপিকে তোষণ করে চলেছে, কিছুক্ষণ জামাতকে তোষণ করেছে, কিছুক্ষণ এনসিপিকে তোষণ করেছে, যেটা আমরা দেখলাম আর কি। আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় তারেক রহমান যে গ্র্যান্ড প্রটোকল পেয়েছেন, দেশে ওনার ফেরত আসা থেকে শুরু করে দিনে দিনে ওনার আইডি করা থেকে শুরু করে ওনার বিভিন্ন জায়গায় মুভমেন্টের, তারেক রহমান তো এখন তার 20 ভাগের 1 ভাগ প্রটোকলও পাচ্ছেন না বা নিচ্ছেন না, না। ঠিক আছে।
তাহলে তাহলে এখন যদি কেউ বলে যে তাহলে তো ইউনূস সরকার তো আগেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, তো এই জাতীয় কথাগুলো হচ্ছে খুবই হাস্যকর যে উনি এটা চেয়েছিলেন, ওনার অন্তরের ভিতরে এটা ছিল। কার অন্তরে কী ছিল আমরা তো সেটা বুঝতে পারবো না, আমরা দেখব তার কার্যক্রমে কী আছে। আমরা দেখলাম যে যেটা নিয়ে মানে অন্যান্য দলগুলো তীব্র আপত্তি করেছে যে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করেছেন এবং সেটার জন্য আলাদা ব্রিফ করেছেন। এটা নিয়ে বিরোধী দল আপনি আপত্তিও তুলেছে যে এটা কেমন কথা, ইলেকশন কখন হবে ওটা উনি ওনার সাথে করে আলাপ করে দিচ্ছেন। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে আপনি দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করার পর বাংলাদেশ পুরো ব্যবস্থাপনাটা মানে দুটো সরকার সেখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মানে একদিকে ইউনূস সরকার, আরেকদিকে আমরা দেখছি বিএনপির সরকার। আমি তো আপনাকে বললাম প্রথম দিনেই বেগম জিয়ার মুক্তি, দ্বিতীয় দিনেই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, এবং এরপরে দেখা যাচ্ছে যে যে কোনো ইস্যুতে সবসময় আমরা যখন ওই যে রাশেদ বলতে পারবে যে আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি, যত আলোচনায় হোক ডিসিশনটা হচ্ছে কোথায় গিয়ে বিএনপি যেটা বলছে বা বিএনপির কথার বাইরে গিয়ে কোনো আলোচনা সিদ্ধান্ত হচ্ছে না। যুক্তি হচ্ছে যে হ্যাঁ বিএনপি বড় দল, তাকে তো আপনি গুরুত্ব দিতে হবে। কথা হচ্ছে আপনি বড় দল বা ছোট দল এটা তো নির্ভর, এটা তো আপনি যখন ক্ষমতা হবেন এটা তো ইলেকশনের পরে বোঝা যাবে। আপনি যখন এক টেবিলে বসবেন সকলের মতামত সকলের আলোচনা সেখানে হবে। তা এখানে এই জন্য বলছি এইগুলো হচ্ছে কতগুলো কূটতর্ক, যে এ মুখে বসাই দিতে চেয়েছিল, একে রাষ্ট্রপতি করতে চেয়েছিল, একে এটা বানাতে চেয়েছিল, এগুলো হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের জায়গায়। আমরা প্রথম জটিলতায় পড়েছি এবং এটা এত সহজ ডিসিশনও না যে আপনি একটা বিপ্লবী সরকার করে ফেলবেন। বিপ্লবী সরকার করতে হলে একজন বিপ্লবী নেতা লাগে। ওই বিতর্কে এখন আমরা না থাকি, আমরা বরং মানে এখনকার দিকে তাকাই, বর্তমানে তাকাই যে এই যে বর্তমান সরকার প্রায় 5 মাস অতিক্রম করলো, দেশ কেমন চলছে, জনপ্রত্যাশার সঙ্গে কতটা সঙ্গতি রেখে সরকার পরিচালিত হচ্ছে বলে আপনি মনে করেন? না, জনপ্রত্যাশার অনেকগুলো দিক আছে। যেমন ধরেন এখন একটা গণতান্ত্রিক সরকার আছে, পার্লামেন্ট আছে, তো এটা তো একটা বিরাট সেটেলমেন্ট আমাদের, যে একটা স্থিতিশীলতার জায়গা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে সরকার দেখতাম সরকারের কর্তৃত্ব নাই, সরকারের এক ধরনের জবাবদিহিতার সংকট আছে। যদিও জবাবদিহিতা প্রচুর, রাস্তাঘাটে প্রচুর জবাবদিহিতা হয়েছে, মিডিয়াতে হয়েছে, কিন্তু এখন তো একটা ফর্মাল জায়গা আছে। যেমন এই যে শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা বিতর্ক উঠেছে, এই বিতর্কের কারণে উনি পার্লামেন্টে উনি সরি বলেছেন এবং ওখানে জবাবদিহি করতে বাধ্য হয়েছেন। তো এখন যেটা আমরা দেখছি যে সরকারের মধ্যে সরকারের একটা জবাবদিহিতার জায়গা আছে, একটা আমরা আলোচনা সমালোচনা, আন্দোলন সংগ্রাম, দাবি দাওয়া এগুলো করতে পারছি। বলা যায় যে আমরা একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক একদলীয় জায়গায় ছিলাম, এখন আমরা একটা গণতান্ত্রিক জায়গায় আসছি। আপনি যদি প্রাপ্তির জায়গায় দেখেন, বিএনপি, জামাত, আমরা অন্যান্য যত রাজনৈতিক দল আছি, আমরা সকলেই আমাদের প্রাপ্তির জায়গায়, মানে আমরা যদি বৈষয়িক জায়গায় দেখি, বৈষয়িক জায়গায় আমাদের সবারই প্রাপ্তি কম বেশি হয়েছে। এই যে রাশেদ খান ধরেন, নির্যাতিত ছাত্রনেতা, এখন উনি সরকারের অংশ, সরকারের সচিবের পদমর্যাদার দায়িত্বে আছেন। ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে দেখলে এটা অনেক বড় অর্জন। সেদিন দেখলাম একজন টিজ করে বলছে যে রাশেদরা কোটা আন্দোলন করেছিল, তো কোটা যদি বিসিএস হতো তাহলে তো রাশেদ নামে বড় জোর ডেপুটি সেক্রেটারি হতো, এখন রাশেদ সেক্রেটারি হয়ে গেছে। তো এই জায়গাগুলো নিয়ে মানুষ কথা বলছে, কিন্তু মৌলিক জায়গা যেটা জনগণের প্রাপ্তি, এই যে আমাকে একটু আগে একজনে ফোন করলেন যে তার কন্ট্রাক্টারই তার যেই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ সেটা স্থানীয় চাঁদাবাজারা বন্ধ করে দিয়েছে। স্থানীয় চাঁদাবাজ কারা? সরকারি দলের লোকেরা। এবং ওই লোক আক্ষেপ করে বলছে যে আমার এই কাজ কখনো তো বন্ধ হয় নাই, এই আমলে বন্ধ হলো। তো এই জাতীয় টুকটাক অভিযোগ মানে রুট লেভেলে, যেমন ধরেন ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের আপনার এলসি চালু হয় নাই, এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো গ্যাসের অভাবে, ইলেকট্রিসিটির অভাবে আমরা লাইন দিতে পারছি না, ওরা কিন্তু এখনও কাজ চালু হয় নাই। যে ব্যাংকগুলো, বিমাগুলো, প্রাপকরা টাকা পয়সা পাওয়ার কথা, আমাদের যেই শেয়ার মার্কেটে মানুষ নিঃস্ব হারিয়েছে, তাদের মধ্যে যে একটা মানে প্রাপ্তির আকাঙ্ক্ষা ছিল যে এখন আসলে আর্থিক ব্যবস্থা একটা শৃঙ্খলা আসবে, এই জায়গাগুলো কিন্তু স্টাক হয়ে আছে, আগের মতোই হয়ে আছে। এগুলো আমরা হয়তো বলছি যে 5 মাস যাচ্ছে, মাত্র সরকারের 4 মাস 5 মাস এই কথাগুলো যাচ্ছে। সরকার তো একটা কম্প্রিহেন্সিভ জায়গা। সরকার তো এমন না যে বামে তাকানোর সময় তার ডান দিকে তাকানোর লোক নাই। সরকারের তো সব দিকে চোখ আছে, সব জায়গায় তার লোক থাকবে। সে যেমন কৃষক কার্ড দিবে, সে যেমন আপনার ওই যে কি ফ্যামিলি কার্ড দিবে, একই সাথে তো সে ব্যাংক ব্যবস্থাপনারও তার ডিপার্টমেন্ট আছে, তার মন্ত্রণালয় আছে, তার নির্দিষ্ট লোকেরা আছে। তো এই জায়গাটাই আমাদের একটা বিরাট গ্যাপ আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সাধারণ জনগণের প্রাপ্তি, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আমাদের জীবনযাত্রার দ্রব্যমূল্যর যে এই জায়গাটায় আমাদের
সাধারণ জনগণের জায়গাটা। বিএনপির লোকেরা ক্ষমতায় আসছে, তাদের অভাব ছিল, সেটা দূর হয়েছে। জামাতের লোকেরা প্রধান বিরোধী দল হয়েছে। ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা কেউ এমপি হয়েছে, কেউ ভালো ভালো অবস্থানে যেতে পেরেছে। সাধারণ জনগণের এই জায়গাটায় এখনও হতাশার ছাপটা আছে। এই জায়গাটা বিএনপি যে একটা বড় কিছু করবে সেটার লক্ষণ কিন্তু বেশি দেখা যাচ্ছে না। রাশেদ? না ভাই, তো যেহেতু 11 দলীয় জোটে আছেন, সুতরাং তার বক্তব্য তো সরকারের পক্ষে গেলে আসলে সেটি তার জন্য বিব্রতকর এবং জোটের কাছেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। দেখেন, আমি তো 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, তাই না? অথচ আমাদের জুনিয়ররা তারা 24 সালের কোটা সংস্কার আন্দোলন করে মন্ত্রী হয়ে গেছে। আর আমার এই পজিশনে আসতে 8 বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, নিপীড়নের শিকার হতে হয়েছে। হ্যাঁ, মঞ্জু ভাইয়ের চোখের সামনে তো আমরা এই সংগ্রামগুলো করেছি, তিনি তার স্বীকৃতি সবসময় দেন। কিন্তু এটিও মনে রাখতে হবে যে আমাদের জুনিয়ররা কিন্তু মন্ত্রী হয়ে যায়। ওই সময় তো শেখ হাসিনার সাথে আপোষ করলে আমরাও হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম এবং 24-এর দামি নির্বাচনে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল নুরুল হক নূর এবং আমাকে মেজর জেনারেল ইব্রাহিম ভাইয়ের বাসায়, একজন কর্নেল পর্যায়ের ডিজিএফআইয়ের একজন। তো সেটাকে আমরা ডিনাই করেছিলাম কেন? দেশের এবং জনগণের স্বার্থে। এবং এরপরে আমাকে 2 বার গুম করার চেষ্টা করা হয়েছে, নুরুল হক নূর, তার উপর আক্রমণ হয়েছে। তো আমরা নানান সংকট মোকাবেলা করেই আজকের এই পর্যন্ত টিকে আছি। এখন আমরা যেখানে গিয়েছি এটা সম্মানের, কিন্তু ওই সময় হয়তো এর থেকে বড় পজিশনে যেতাম, কিন্তু মানুষ আমাদেরকে ঘৃণা করত। আর শেখ হাসিনা যেহেতু পতন হয়ে গেল, আমাদেরও পতন হতো, নির্মম পতন। সুতরাং আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। ভাই যে কথা বললেন, 2টা কথা, সেটা হলো স্থানীয় একজন ব্যক্তি, মানে তার পরিচিত একজন ব্যক্তি তাকে জানিয়েছে স্থানীয় একজন চাঁদাবাজ তাকে বিব্রত করছে, যেটা আওয়ামী লীগের সময় হয়নি। দেখেন, এই কথাগুলো আসলে আওয়ামী লীগকে অনেক সময় রিল্যাক্স দেয়। মানে এখন বাংলাদেশে যে একদম অপরাধ হচ্ছে না সেটি নয়, হচ্ছে। বাংলাদেশে তো সার্বজনীন কিছু সমস্যা আছে, সেটা যুদ্ধের পর থেকে বা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তো সেই সমস্যা সংকটগুলো রয়ে গেছে, তাই না? একটা সময় দেখেন যে আওয়ামী লীগের সময় কিছু ব্যক্তিরা ছিল, তারা আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যেত, হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ তাদেরকে ডাকেও নাই, আমি ধরেই নিলাম। তো তারা একটা অপরাধ করলে সেটার জন্য এমন হয়েছে যে আওয়ামী লীগের উপরে দোষ এসেছে। তো সেই ব্যক্তিরা আবার কি করেছে, তারা এখন বিএনপির মিছিল মিটিংয়ে না ডাকলেও অনেকে আসতেছে। এরকম একটা গ্রুপ থাকে। এই গ্রুপ আসলে সবসময় নানানভাবে অপকর্ম করে এবং দলগরুর উপরে আসলে এক ধরনের দোষ আছে, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ থাকে যারা আসলে সরাসরি দলের নেতা, তারা অপরাধ করে, যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল, আওয়ামী লীগের আমলে ছিল। বিএনপির মধ্যে এই সংখ্যাটা খুবই কম, মানে একদমই যে হচ্ছে না আমি বলবো না, বাট সংখ্যাটা খুবই কম। আওয়ামী লীগের যদি 100% ধরি, সেটা এখন 1 থেকে 2%-এর বেশি না। আপনি যে ঘটনাগুলো শুনছেন এটা খুবই কম। আগে আমরা আওয়ামী লীগের সময় প্রতিদিন মোটামুটি 1000 খানেক এ ধরনের ঘটনা শুনতাম। এখন 6 মাসে হয়তো আপনি 10টা-15টা ঘটনা শুনেছেন। এখন আপনি কথা বলতে পারতেছেন, আমি কথা বলতে পারতেছি, গুম নাই, খুন নাই, ক্রসফায়ার নাই। অনেকে আশঙ্কা করছিল যে ইন্টারিম গভর্নমেন্ট যদি চলে যায়, বিএনপি হয়তো আওয়ামী লীগ হয়ে যাবে। এরকম একটি মানে বলা যায় যে বয়ান সৃষ্টি করেছিল, বিশেষ করে জামাত, এনসিপি, যে আমাদেরকে ভোট দেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি তো আওয়ামী লীগ হয়ে যাবে। যেমনিভাবে ছাত্র সংসদ নির্বাচনের সময় এই কাজগুলো করা হয়েছিল, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছিল যে যদি ছাত্রদল কোনোভাবে ডাকসু নির্বাচনে বা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেতে, এরা আবার হায়না হয়ে যাবে, ছাত্রলীগ থেকে বেপরোয়া হয়ে যাবে। আসলে কি হয়েছে দেখেন, বিএনপি ক্ষমতায় আসার পরেও ছাত্র দলের রাজনীতি কতটা পরিশুদ্ধ, ক্যাম্পাস দখল করে নাই, গণরুম নাই, গেস্ট রুম নাই, অর্থাৎ বিএনপি এখন অত্যন্ত পরিশুদ্ধ রাজনীতি করছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটি মঞ্জু ভাই বললেন যে ইন্টারিম তাকে যে প্রটোকল দিয়েছে, তিনি নিজে এখন সেই প্রটোকল নিচ্ছেন না। ইন্টারিমের সময় ইন্টারিম দিয়েছে, হয়তো সিকিউরিটি কনসার্ন মনে করেছে, তাদের উপর দায় আসবে কোনো ঘটনা ঘটলে, তারা দিয়েছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরেও আমার কাছে মনে হয় যে তার 10 ভাগের 1 ভাগ প্রটোকল এখন মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছেন, খুবই সীমিত, যেটা না নিলেই নয়। মাননীয় প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন, তার যে আন্তরিকতা দেখেন, তিনি কোনো মানে ভুল যদি তার হয় শব্দ চয়নে বা বক্তব্যে, তিনি সাথে সাথে সরি বলেন।
এর আগে শেখ হাসিনা বলেন, অন্য কোনো সরকার প্রধান বলেন, এইভাবে আমার কাছে মনে হয় যে এতটা বিনয়ী, মানে এরকম ভুল হলে দুঃখ প্রকাশ করা, সে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি। অর্থাৎ তিনি বাংলাদেশকে আসলে নতুনভাবে তিনি গুছিয়ে নিতে চাচ্ছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ, বিশেষ করে এই যে সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো মানুষ গ্রহণ করেছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিনি নিজেই বলেছেন যে হাসনাত আবদুল্লাহর এলাকায়, ওই এলাকার যারা সাধারণ মানুষ, মহিলারা তাকে ঘিরে ধরেছিল যে আমাদের ফ্যামিলি কার্ড কোথায়। তার মানে কি, এটা আসলে একটা জনবান্ধব কর্মসূচি। কৃষকরা, এই কৃষি কার্ডকে কৃষকরা গ্রহণ করেছে। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এইভাবে আসলে এই আপনার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক এই কার্ডের বিষয়গুলো কিন্তু সম্পৃক্ত আছে। এবং যেহেতু তিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, ওই দেশের অনেক সংস্কৃতি তাকে আসলে আকৃষ্ট করেছে। যেমন আমি নিজেও অনেক সময় আসলে গাড়িতে কিছু খেয়ে টিস্যু আসলে ফেলে দিতাম। তো মাননীয় প্রধানমন্ত্রী কী করলেন, তিনি একটা উদাহরণ সৃষ্টি করলেন। আমি নিজেও কিন্তু এখন টিস্যু কোথাও ফেলি না, পকেটে রেখে দিই এবং নির্দিষ্ট স্থানেই ফেলি। অর্থাৎ তিনি ছোট ছোট জিনিসগুলো মানুষকে শেখাচ্ছেন। আমরা যদি সবাই শিখি, ইনশাল্লাহ এই রাষ্ট্রের পরিবর্তন হবে। রাষ্ট্রপতির বিষয়ে আমার যেটা আগে কিছু বলা বাকি ছিল, সেটা দিয়ে একটু শেষ করি। দেখেন, রাষ্ট্রপতি এর আগে তার বক্তব্যগুলো আমি শুনেছি, তিনি বলেছেন যে আমি সম্মানের সহিত বিদায় চাই, এবং বিভিন্ন গণমাধ্যমে আসলে এ ধরনের সংবাদ এসেছে। এখন রাষ্ট্রপতি যে বিদায়টা তার হতে যাচ্ছে, এটা কিন্তু সম্মানের। এবং তিনি কোথাও কিন্তু বলছেন না যে আমি বিব্রত হচ্ছি। দেখেন, ইন্টারিমের সময় তাকে নানানভাবে বিব্রত করা হয়েছে। তিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি ছিলেন, তাই না? তার হাতে আপনি শপথ নিলেন, আবার তাকে বলছেন যে আপনাকে আমরা এখনই সরিয়ে দিব। শপথ তো নেওয়া দরকার ছিল না। বিএনপি যে সময় আমাদের অপোজিশন নানানভাবে তাকে অসম্মানিত করার চেষ্টা করছিল, রাষ্ট্রের কল্যাণেই তাকে অসম্মানিত করে নাই। কারণ বিএনপি এমন একটি দল, বিএনপি আসলে প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি বক্তব্যে স্পষ্ট করেছেন যে আমি চাইলে এখন আমার মায়ের সাথে যারা জুলুম করেছে, আমি চাইলে তাদের বিচার করতে পারি, কিন্তু আমি সে ধরনের আচরণ করতে চাই না। আমার মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল, আমি কি এখন যদি অন্য কারো মেরুদণ্ড ভেঙে দিই, আমার এই ব্যথা কি চলে যাবে? তো বিএনপি ঠিক এইভাবে আসলে দেশটা পরিচালনা করতে চায়। আওয়ামী লীগের যে পতন হয়েছে, এখন বিএনপি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করে, তাহলে এই রাষ্ট্রে কি আসলে যেভাবে এখন রাষ্ট্র চলছে এইভাবে চলবে? আওয়ামী লীগের লোকজন গুপ্ত হামলা শুরু করবে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করবে, নানান অঘটন ঘটাবে। মুজিবুর রহমান মঞ্জু যেমন সরকার সম্পর্কে বললেন, আপনিও ফাঁকে ফাঁকে ওনাকে বলছেন যে উনি 11 দলের একজন হিসেবে কথাবার্তা বলছেন, বা বিরোধী দলকেও কিছু কিছু কথা আপনি ফাঁকে ফাঁকে বলেছেন। আমি একটু বুঝতে চাই, সামগ্রিকভাবে বিরোধী দলের পারফরমেন্স কেমন মনে হচ্ছে আপনার কাছে সব মিলিয়ে? আচ্ছা, আমি আসলে এই পত্রিকা আজকে আনার মূল কারণটা হলো, প্রথম আলো পত্রিকায় আজকে একটি সংবাদ পরিবেশন হয়েছে। আমি আমাদের অপোজিশনের পারফরমেন্স নিয়ে বলবো। দেখেন, তাদের এই মুহূর্তে কোনো রাজনীতি নাই, যে কারণে তারা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ইস্যুতে তারা এখন আসলে বক্তব্য রাখছে এবং বিএনপি সম্পর্কে বিষোদ্গার করছে। যেহেতু ঐক্যমত কমিশনে আমিও ছিলাম, মঞ্জু ভাই ছিল, আই থিঙ্ক আমি যদি এখানে কোনো ভুল বক্তব্য দিয়ে থাকি, তিনি কারেকশন দিবেন, আমার আপত্তি নাই। দেখেন, জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি আজকে গতকাল বলেছেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, অর্থাৎ সবাই তখন সেটি মেনে নিয়েছিল। কিন্তু এখন সরকার সেখান থেকে কেন ইউটার্ন করলো, এটি আজকের মূল প্রশ্ন, তার বক্তব্য। দেখেন, তিনি কিন্তু স্বীকার করে নিলেন বিএনপি যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল সেটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল। তার মানে কি, বিএনপি যে কথাগুলো বলছে তার এই বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে বিএনপি সত্যের পথেই রয়েছে। দেখেন, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলাম সেটাতে নোট অফ ডিসেন্ট ছিল, বরং যখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, সেখান থেকে ইন্টারিম গভর্নমেন্ট ওই নোট অফ ডিসেন্ট সরিয়ে দিল। তার মানে কি, তার মানে বিএনপি কোনো প্রতারণা করে নাই, প্রতারণা করেছে কে? ইন্টারিম গভর্নমেন্ট। এখন যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন ওই জুলাই জাতীয় সনদের কথা উইথ নোট অফ ডিসেন্ট, বিএনপি কি সেখান থেকে সরে গিয়েছে? সরে যায়নি।
বিএনপি ওই সময় কিন্তু বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে এইগুলো বাস্তবায়ন করব। আর যেখানে ভিন্ন মত আছে আপনারা ওকে জনগণের কাছে যান, আপনাদের নির্বাচনী ইশতেহারে দেন, জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন। জামাত ইসলাম তো তাই করেছে, এনসিপি তাই করেছে, এবিপার্টি তাই করেছে। তাদের নির্বাচন ইশতেহারে তারা দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এইগুলো বাস্তবায়ন করব। আর বিএনপি তো যেগুলো বাস্তবায়ন করবে সেটা তো বলেই দিয়েছে, বিএনপির বক্তব্য স্পষ্ট ছিল। এবং জনগণ এত কিছুর পরেও, জামাতের প্রপাগান্ডা, এনসিপির মিথ্যাচার, এরপরেও কিন্তু জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। সুতরাং বিএনপি তো তার এজেন্ডা অনুযায়ী দেশ চালাবে, জামাতের এজেন্ডা বাস্তবায়ন করা তো বিএনপির দায়িত্ব না। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন শিশির মনির, ছোট করতে হবে। হ্যাঁ এটাই শেষ করে দিই। শিশির মনির জামাতের সব থেকে বড় আইনজীবী এই মুহূর্তে এবং আলোচিত ব্যক্তিত্ব। রোজা এবং পূজাকে তিনি এক মনে করেন, শরিয়া আইনে দেশ চালাতে চান, কিন্তু রোজা এবং পূজা এক। যাই হোক, তিনি বলেছেন যে 2024 সালের 5 আগস্ট থেকে 2025 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল বা ট্রানজিশনাল পিরিয়ড। 1972 থেকে 73 সালের ট্রানজিশনাল পিরিয়ডে যদি রাষ্ট্রপতি সংবিধান সম্মতভাবে আদেশ জারি করতে পারেন, তাহলে 2025 সালের ট্রানজিশনাল পিরিয়ডে কেন তা সম্ভবপর নয়? সম্ভবপর নয় এই কারণে যে শুরুতেই সংবিধান মেনে শপথ নেওয়া হয়েছিল। যেদিন সংবিধান মেনে তারা শপথ নিল, এরপরে আর ওই সংবিধানকে ভায়োলেট করে কোনোভাবেই কোনো আদেশ জারি করতে পারে না। সুতরাং এই দেখেন, এত বড় আইনজীবী অথচ এই বিষয়গুলো বোঝে না, এই কমন সেন্সগুলো তাদের নাই। তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু মানুষ কিন্তু সচেতন। একজন রিক্সা চালকও বোঝে যে আসলে কোথায় কি হয়েছিল, ওই সময় কি হয়েছিল। দেখেন, আমি আমার নিজ জেলা ঝিনাইদহ জেলা থেকে ফিরছিলাম, ঠিক আমি ছিলাম ওই মুহূর্তে রূপায়ণ কার্যালয়ের সামনে। তো ছোটোবেলায় তো যখন গাড়িতে বাসে চড়তাম, তিলে খাজা খাইতাম। তো হঠাৎ করে মনে পড়লো তিলে খাজা বিক্রি করছে একজন, তো মনে হলো যে কিনি। তা আমি তাকে ডাকলাম, তিনি এসে দাম বললেন। তাই আমি বললাম যে আগে তো দাম কম ছিল। তো তিনি আমাকে বললেন যে ভাই, আমি আপনাকে চিনছি, আমার বাসা কুষ্টিয়ায়, এবং তিনি কুষ্টিয়ার তিলে খাজায় বিক্রি করছিলেন। তিনি আমাকে বললেন যে ভাই, আপনি যেভাবে এই যে মিথ্যাচার করছে এনসিপি এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ দুর্নীতি করেছে, আপনি যেভাবে বলেন আরও যদি 10-12 জন আপনার মতো থাকতো, তাহলে তো আসলে তাদের ওই মুখোশগুলো আরও বেশি উন্মোচিত হতো। তো আমার ওয়াইফ আমার গাড়িতে ছিল, সে বলছে দেখো যে আজকাল এই তিলে খাজা বিক্রি করছে সেই মানুষটাও জানে যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়িয়েছিল। ওই যে সার্জিস আলমকে একজন নারী আপনার 7 লাখ টাকা দিয়ে যায়, মোটামুটি কাজ করিয়ে দিবে, এই জন্য 48 লাখ টাকা নিয়েছিল। এরপরে হান্নান মাসুদ চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল। এরপরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এরকম কেলেঙ্কারির কথা বলতে গেলে তো আমাকে আরও আধা ঘন্টা দিতে হবে। তো দেখেন, সাধারণ মানুষ কিন্তু সে লেখাপড়া জানে না, কিন্তু এই ঘটনা সে জানে, সে আমাকে বলতেছে। শুনছিলেন। হ্যাঁ, এই যে রাশেদের কথাটা খুব ভালো, যে রিক্সাওয়ালা তিলের খাজাওয়ালার উদাহরণ দিল সে। যখন আমরা বলি গণভোটে লোকেরা কি রায় দিয়েছে, তখন তারা বলে গণভোট তো সাধারণ লোক তো আর এই জুলাই সনদ বোঝে না, তারা তো নোট অফ ডিসেন্ট বোঝে না। এটাই হলো একটা সমস্যা, নিজের সুবিধা মতো রিক্সাওয়ালা তিলের খাজাওয়ালারা গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর যখন নিজেদের বিষয়টা মানে বাধা আসে তখন আবার বলে যে ওরা সাধারণ জনগণ তো এত কিছু বোঝে না। দেখেন, দুটা ইলেকশন হয়েছে, একটা হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। পার্লামেন্টারি ইলেকশনে স্পেসিফিক্যালি ম্যাটার করে কারা সরকারে যাচ্ছে, কারা সংসদ গঠন করছে এবং দলের ইশতেহার। আর গণভোটটা কাউকে ক্ষমতা বসানোর ভোট না, কিন্তু গণভোটটা স্পেশালি ছিল শুধু জুলাই সনদের উপরে। আচ্ছা, গণভোটের যে জুলাই সনদটা যে আমরা তৈরি করলাম, আমরা যে সবাই স্বাক্ষর করলাম, এটার গুরুত্ব কি? এটার মানে যেই কথাটা এসেছিল যে আমরা স্বাক্ষর করে দিলাম, ঠিক আছে, এখন ধরুন আমি তো স্বাক্ষর করেছি, আমি তো পার্লামেন্টে নাই, তাহলে আমার স্বাক্ষরের মূল্যই বা কী? ধরেন বিএনপি, আমরা যদি উদাহরণ হিসেবে ধরি যে স্বাক্ষর করলো বিএনপি, ধরেন বিএনপি ইলেক্টেডই হলো না পার্লামেন্টে বা নির্বাচনে গেলই না, তাহলে এই গণভোটে এই জুলাই সনদের স্বাক্ষরের কোনো মূল্য আছে? কোনো কমিটমেন্টের মূল্য আছে? নাই তো। এই জন্য বলা হয়েছিল যে আমাদের এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি লাগবে, একটা অব্লিগেশন লাগবে। যে তাহলে কি অব্লিগেশন হচ্ছে হোল পিপল, জনগণ। যেমন আমি স্বাক্ষর করেছি জুলাই সনদে, রাশেদ স্বাক্ষর করেছে জুলাই সনদে, তারপরে গণভোটে সে কেন ভোট দিল, আমি কেন ভোট দিলাম? কারণ আমার ওই গণভোটটাই মূলত ম্যান্ডেট যে জুলাই সনদে ইস্যুতে। আমি যেটা বুঝি যেহেতু আমরা দুইটা ইলেকশন করেছি, একটা ইলেকশন করেছি কারা ক্ষমতায় যাবে, পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবে জনগণ, সেখানে তার প্রতিনিধি নির্বাচন করবে। আরেকটা হচ্ছে জুলাই সনদ ইস্যুতে আমরা একটা আলাদা করে সবাই করি, এবং এটাতে আমরা ঐকমত্য ছিলাম
বিএনপিও এই জুলাই মানে গণভোটের ঐকমত্য ছিল, প্রস্তাব বিএনপিরই ছিল। গণভোটে, হ্যাঁ তাহলে দেখেন এবার, তো গণভোটে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা পড়লেই তো ক্লিয়ার। এখন অনেকে বলছে যে এই প্রশ্ন এখানে নোট অফ ডিসেন্টগুলো ঢোকানো হয়েছে কিনা। আপনার যদি মনে হয় প্রশ্নে আপনি একমত, আপনি না ভোট দিবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যদি বলেন যে আমি প্রশ্ন বুঝতে পারি না, আপনি না দিবেন ভোট। একটা লোককেও আমি শুনি নাই জিল্লু ভাই পর্যন্ত যিনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, একজনও বলে নাই যে আমি না বুঝে দিয়েছি বা আমার এখানে দ্বিমত আছে, বা 3টাতে আমি একমত, 2টাতে একমত, একটা লোকও বলে নাই। যারাই বলেছে তারা কিন্তু সবাই না ভোট দিয়েছে। আমাকে প্রত্যেকে আমি জিজ্ঞেস করেছি আপনি কেন, আমি না ভোট দিয়েছি। তো ওয়েল, আপনি তো না ভোট দিয়েছেনই। এখন প্রশ্ন হলো যে আপনি একই সাথে বলছেন গণভোটের প্রস্তাব আমরা দিয়েছি, আপনি একই সাথে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছেন, একই সাথে আপনি আবার গণভোটের ওই ম্যান্ডেটকে আপনি মানছেন না। হ্যাঁ, আপনার আর্গুমেন্টটা কি দিচ্ছেন যে আমি 2/3 মেজরিটি পেয়েছি, জনগণ আমাকে দিয়েছে, আমি আমার অনুসরণ করবো। তা আপনি যদি আপনার আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওয়েল গুড, আমরা তো নোট অফ ডিসেন্ট মানি নাই। আমরা তো বলি নাই যে ঠিক আছে, বিএনপি যেটা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা আমাদের মতো করব, আমরা তো এটার সাথে একমত হই নাই। একমত হই নাই বলেই তো গণভোটের প্রয়োজন হয়েছে। গণভোট 2টা কারণে হয়েছে। একটা হচ্ছে আমরা যারা এখানে বসেছি আমাদের বাইরেও তো জনগণ আছে। আপনার কথাই ধরেন, আপনি কি আমাদের এই জুলাই সনদ প্রস্তুত প্রক্রিয়ায় ছিলেন? মতামত দিয়েছেন? দেন নাই। কিন্তু আপনারও মতামত চেয়েছে সরকার, ওই যে সরকার ওয়েবসাইটে বিভিন্ন মতামত চেয়েছে, কেউ দিয়েছে, কেউ দেয়নি, কেউ ওয়েবসাইটের খবর জানেও না। গণভোটের মাধ্যমে এবং এই যে জুলাই সনদ পাবলিকলি হিয়ারিং হয়েছে, ব্রডকাস্ট লাইভ হয়েছে, প্রতিদিন টেলিভিশনে টক শো হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছে, এগুলোর মাধ্যমে মানুষকে মানে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে পরিষ্কার, আপনি যদি গণভোটের রায় মানেন, গণভোটকে সম্মান করবেন। আর যদি আপনি বলেন যে আমি 2/3 মেজরিটি পেয়েছি, আমি যা করি, আচ্ছা গণভোটের রায় মানার পরও আমি যুক্তি খাতিরে ধরলাম যে বিএনপি গণভোটের রায়টা মেনে নোট অফ ডিসেন্টগুলো সব এগ্রি করলো, এগ্রি করার পরও তো তার 2/3 মেজরিটির পাওয়ার আছে না? সংবিধানকে সে কি আবার সংশোধন করতে পারবে না? পারবে তো। তাহলে বিএনপি এই জটিলতাটা করলো কেন? সে যদি গণভোটের রায়টা মেনে নিয়ে এরপরে তার রাষ্ট্রের কল্যাণে সে যদি মনে করে আমি 2/3 আছি, 2/3 আপনি যা খুশি করতেই পারতেন। আমি জাস্ট সময় খুব কম, ছোট ছোট দুটো প্রশ্ন করতে চাই, দুটো প্রসঙ্গ আলোচনা করে আমি রাশেদ খানের কাছে গিয়ে শেষ করব। রাশেদ বলছিলেন যে অপোজিশনের রোল, এবং আমরা জামায়াত ইসলামী আর তরুণ নেতৃত্ব এনসিপির তাদের কাছ থেকে অনেক কথা শুনেছি, সেখানে নৈতিকতার আওয়াজ অনেক বড় ছিল, কিন্তু অনেকেই অভিযোগ বা সমালোচনা করছেন যে এই নৈতিক জায়গা থেকে তারা অনেক দূরে সরে আছে। আসলে সেটা সংসদে তাদের এটা চাওয়া ওটা চাওয়া, সংসদের বাইরে বিভিন্ন কাজে আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া, সংসদে তাদের বক্তব্যের নানা রকমের ভুল ত্রুটি তথ্যপাত্র ছাড়া, এমনকি নৈতিক স্খলনের অভিযোগ। আপনি জানেন যে একজন সংসদ সদস্যকে জামায়াত ইসলামী বহিষ্কার করেছে গতকাল, কি তারা স্পিকার এবং নির্বাচন কমিশনকে বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? অ্যাজ এ হোল প্রথম কথা হচ্ছে অপোজিশন খুবই দুর্বল। আপনি যদি বলে থাকেন যে বিএনপি পজিশন অপোজিশন যদি আপনি কম্পেয়ার করি, প্রথমত তো সংখ্যায় তো দুর্বল, 70 আর 200 এটার সংখ্যায় দুর্বল। অভিজ্ঞতা আকাশ পাতাল তফাৎ। বিএনপিতে অন্তত প্রায় বলা যায় 100 জনের কাছাকাছি বা হয়তো একটু কম বেশি হবে যে আছে যারা অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, পার্লামেন্টে ছিলেন, মিনিস্ট্রিতে ছিলেন, আর একটু কম হবে হয়তো। এনিওয়ে, তো ধরেন জামাত লেড অ্যালায়েন্সের মধ্যে মাত্র 4 জন ছিলেন, তাও একজন তো যে বহিষ্কার করার কারণে উনিও এখন নাই, 3 জন হয়ে গেলেন, তাই না? এই জায়গায়ও উইকনেস আছে। তারপরে আপনি যেটা যে উদাহরণগুলো দিলেন, দেখা গেল যে কোন কথাটা হাউসে বললে ভালো, কোন কথাটা টেবিল টকে বলতে হবে, সাইড মিটিংয়ে বলতে হবে, এই সমস্ত বিষয়ে অনেক ঘাটতি আছে। সো এটা কিন্তু বিএনপির একটা বিরাট ব্লেসিংস যে সে একটা দুর্বল বিরোধী দল পেয়েছে। এটাও তার রাষ্ট্র ক্ষমতার জন্য, শাসনের জন্য, তার জন্য ভালো। তো দুটোই যদি দুর্বল হয়ে থাকে তাহলে না, আপনি দেখেন তারপরেও রাশেদ ভয় পাচ্ছে, বলতেছে বিরোধী দল ষড়যন্ত্র করতেছে, বিরোধী দল মানে এত দুর্বল একটা বিরোধী দল। আরেকটা প্রশ্ন আমি এটা শেষ করি, এত দুর্বল একটা বিরোধী দল, তারপরেও সরকার বলছে বিরোধী দল ষড়যন্ত্র করছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। ভারত পরিস্থিতি কেমন যাচ্ছে? ভারত পরিস্থিতিটা খুবই ভালো লাগছে আমার কাছে, আমার অন্য কারণে না যে মোদির বিরুদ্ধে স্লোগান হচ্ছে এই কারণেও না। আমি ফেনোমেননটা দেখছি যে এই যে ককরোচ পার্টি, এই যে আমাদের দেশে কয়েকদিন আগে ব্রয়লার চিকেন পার্টি, এই যে ট্রেন্ডটা, ইয়াংরা একসময় রাজনীতি বিমুখ ছিল। এবং আপনি ভারতেও দেখেন যারা অর্গানাইজ হয়েছে,
মজার ঘটনা হচ্ছে আগে পলিটিক্যাল পার্টি ডাক দিত, ছাত্ররা সাধারণ জনতা পেছনে ছুটতো। এখন পুরোটাই ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সাধারণ লোকেরা ডাক দিচ্ছে, সাধারণ ছাত্ররা ডাক দিচ্ছে, রাজনৈতিক দলগুলো সুরসুর করে গিয়ে তাদের পেছনে বসছে। বাংলাদেশে যেটা হয়েছে ঠিক ভারতেও আমরা দেখছি, যন্তর মন্তরে তারা ককরোচ পার্টি দিয়েছে, এখন কংগ্রেস যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, শারদ পাওয়ার যাচ্ছে, সব আপনার গিয়ে গিয়ে সেখানে তারা সংহতি জানাচ্ছে। বাংলাদেশের আর ভারতের ফরমেশন আলাদা। ভারত একটা ফেডারেল গভর্নমেন্ট আছে, তাদের ওই ধরনের আর্মি ইন্টারফারেন্স নাই। আমি দেখেছি কোর্ট এ ব্যাপারে কথা বলেছে যে ছাত্রদেরকে যে নির্যাতন করা হচ্ছে, ছাত্রদের ওখানে যে খাবার যেতে দেওয়া হচ্ছে না, এটার ব্যাপারে আদালত সরাসরি বিচারপতিরা কথা। আমাদের দেশে তো এটা নাই। আমাদের দেশে তো বিচারের প্রতি পালাই গেছে, বিচারপতিরাই তো সরকারকে বিপদে মানে সরকারের দালালি করেছে। তো ভারতে যেহেতু একেবারেই অটোক্রেটিক গভর্নমেন্ট আছে, এটা আমরা বলতে পারবো না। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, বাট ডেমোক্রেটিক গভর্নমেন্টের রূপে এক ধরনের অটোক্রেসি সেখানে আস্তে আস্তে এবং ধর্মভিত্তিক একটা বিভেদ তৈরি করা হয়েছে। সুতরাং আমি মনে করি এই আন্দোলনটা অনেক সিগনিফিকেন্স একটা রুট তৈরি করবে এবং এটা থামবে না। আমাদের এখানে যেরকম কোটা সংস্কার 18 কোটা সংস্কার আন্দোলন দমে যায় নাই, তারপরে সড়ক পরিবহন নিরাপদ সড়ক আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছিল হেলমেট বাহিনী দিয়ে মেরে, তারপরও মনে করেছিল ক্র্যাশ করে দিয়েছে। 5ই মে আলেমুল আমাদের এটাকে ক্র্যাশ করার কথা যেভাবে ভেবেছিল, আলটিমেটলি কোনোটাই ক্র্যাশড হয় নাই। তলে তলে সবাই একটা সময় গিয়ে একসাথে হয়েছে এবং একসাথে এসে সরকারের পতন ঘটিয়েছে। ভারতে যেটা হচ্ছে এটা একটা ছাপ রেখে যাবে। এইটা আরও বড় আকার ধারণ করতে পারে যদি কোনো কারণে দেখা যায় নেগোসিয়েশন করে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে আন্দোলন একদিকে নেয়, কিন্তু এটার ছাপটা থাকবে এবং এটা এই দক্ষিণ এশিয়ায় একটা ভালো মানে আমাদের জন্য রাশেদ খান। আচ্ছা, আমি তার আগে বলি ভাই, গণভোট নিয়ে যেটি বললেন, দেখেন গণভোট নিয়ে তো আসলে জনগণের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত কমিশন প্রতারণা করেছে। কিভাবে করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিল যে কোন দল কতটুকু বিষয়ে সম্মত হবে আর কতটুকু বিষয়ে ভিন্ন মত দিবে সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, এক ধরনের হুমকি হিসেবেই অনেকে মনে করেছিল। আচ্ছা, তারপরেও বিএনপির কিছু ভিন্ন মত ছিল এবং ভিন্ন মত জামাত ইসলামের ছিল, এবি পার্টির ছিল, গণ অধিকার পরিষদের ছিল, এনসিপি ছিল, সবারই ছিল। শুধুমাত্র মানে বিএনপি কেন ভিন্ন মত দিল সেটি নিয়ে আসলে এক ধরনের আলোচনা হয়েছিল। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটুকু বিএনপির পক্ষে ছিল, যেটা ভাই বললেন যে কেন লন্ডনের বৈঠক হলো সেটি নিয়ে তো নানান প্রশ্ন। তিনি যে সময় দেশের বাইরে গিয়েছিলেন লন্ডনে যাওয়ার আগে, সে সময় বিদেশিরা তাকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। তার মানে কি তিনি কি বিএনপির পক্ষে ছিলেন? আর পক্ষে থাকলে এই কথা বলেন। এখন শেষ সময় এসে যেটি হয়েছিল যে তিনি আসলে আর দেশ চালাতে পারছিলেন না নানান কারণে, এবং অন্যান্য উপদেষ্টারা এই ধরনের কথাও বলেছিল যে আপনি যদি নির্বাচন বিরোধী অবস্থানে যান আমরা প্রয়োজনে পদত্যাগ করব। কয়েকজন উপদেষ্টা এরকম চিন্তার মধ্যে ছিলেন। আমি একজনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে নিজেই বলেছিলেন যে তিনি যদি যথাসময়ে নির্বাচন না দেন, যে সময়ে তিনি নির্বাচন দেওয়ার কথা আমাদেরকে বলেছেন, তাহলে আমরা পদত্যাগ করব। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন আমরা হতে পারবো না। তো নানান চাপ ছিল, যে কারণে তিনি নির্বাচন দিয়েছেন, বাধ্য হয়ে নির্বাচন দিয়েছেন, এমন না যে খুব আনন্দে তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন। এখন বিএনপি কেন আসলে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করলো, এটাই তো প্রশ্ন। মঞ্জু ভাই শোনেন, বিএনপি যে বিষয়গুলোতে সম্মত হয়েছিল, এই যে হা ভোট, সেটার সাথে 80% আছে, আর নাই কত পার্সেন্ট? 20%, তাই না? এখন হা ভোটের মধ্যে যেখানে বিএনপির মতামত বা সংস্কার প্রস্তাবনা 80%, সেখানে বিএনপি কি হা ভোটে ক্যাম্পেইন করবে নাকি না ভোটে? অবশ্যই হা ভোটে। আর ওই সময় বিএনপির মহাসচিব প্রেস রিলিজ দিয়েছিল, প্রতিবাদ লিপি দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে আমরা যে বিষয়ে সম্মত হয়েছি আমরা ততটুকুই বাস্তবায়ন করবো। বিএনপি এখনও যা বলছে ওই সময় একই কথা বলেছে। বিএনপি কোনো ভিন্ন কথা বলছে না, বরং এই যে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি আজকে বিএনপির বক্তব্যের সাথে সম্মত হয়েছেন। ওই যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলাম সেইটার কথাই তিনি বলেছেন। আর বিএনপি তো এখনও বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। অর্থাৎ বিএনপি গণভোটের রায়ের পক্ষে রয়েছে। গণভোটের যে হা ভোটের রায়, সেই হা ভোটের রায়ের মধ্যে বিএনপির 80% রয়েছে। সুতরাং বিএনপি কোনোভাবেই না ভোটের 100%-এর মধ্যে যাবে না। যেখানে বিএনপির পাল্লা ভারী সেখানেই বিএনপি যাবে। আপনি বিএনপির সাথে প্রতারণা করেছিলেন, আপনি জনগণের সাথে প্রতারণা করেছিলেন। বিএনপি আজ অবধি তার কোনো বক্তব্য থেকে সরে যায়নি। বিএনপি সংস্কার করতে চায়, রাষ্ট্রের পুনর্গঠন করতে চায়। এখন যারা এই যে চিল্লাপাল্লা করছে, মঞ্জু ভাই যেভাবে আমাদের
বিরোধী দলকে শেষ তিনি করতে হবে। বিরোধী দলকে তিনি উত্থাপন করলেন। দেখেন আমি যদি বিশ্লেষণ করি, সময় নেই আমার জি, হাতে, 1 মিনিটে শেষ করি, প্লিজ। 1 মিনিটে। তো সেক্ষেত্রে সরকারি দলের সক্ষমতা যদি রাষ্ট্র পরিচালনায় 100% হয়, তাহলে অপোজিশনের সক্ষমতা 10%। মানে তার বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, তারপরে তিনি বললেন যে এত দুর্বল বিরোধী দলকে আমি কেন ভয় পাচ্ছি। দেখেন, যে বোঝে না, যার জ্ঞান কম, বুদ্ধি কম, সে কিন্তু নির্বুদ্ধিতায় ক্ষমতার জন্য আগুন জ্বালিয়ে দিতে পারে। আর যে সচেতন, সে কখনো কোনো বিল্ডিংয়ে, কোনো ঘরে আগুন লাগাবে না। তো আমাদের এই দুর্বল বিরোধী দল, যেহেতু তারা আসলে কাণ্ড জ্ঞানহীন, তারা ক্ষমতার স্বার্থে দুর্বল হয়েও শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এমন একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে যেটি আসলে রাষ্ট্রের জন্য অকল্যাণকর। সুতরাং এই বিরোধী দল দুর্বল, এই জন্য তার কিছু বলা যাবে না, তাকে মানে তার সমালোচনা করা যাবে না, তাকে ভয় পাওয়া যাবে না, বিষয়টা এরকম না। মূলত এই বিরোধী দল এরা আসলে ষড়যন্ত্রকারী। বিএনপি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফল হোক, এটি তারা চাচ্ছে না। প্রধানমন্ত্রীর কোন বক্তব্য, কোন আচরণ নিয়ে মনে হচ্ছে যে তিনি জাতির সাথে প্রতারণা করছেন? আপনি প্রতিনিয়ত কিছু ব্যক্তিকে আপনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, এনসিপির কয়েকজন ব্যক্তি, যাদের দিয়ে আপনি প্রতিনিয়ত গালিগালাজ করাচ্ছেন। দেখেন, এই যে সর্বশেষ জামাতের একজন এমপির যে কর্মকাণ্ড, আপনি যদি একটু তদন্ত করেন, এরকম কর্মকাণ্ড আরো অনেকেরই আছে। মানে জামাত যে আসলে কাদেরকে এমপি বানিয়েছে, একজনকে তো পাইলাম, তদন্ত করলে আরো এরকম অনেক কিছু পাওয়া যাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু এবং মিস্টার আরশাদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে এবং এই পদত্যাগটা হয়তো কাঙ্ক্ষিত, স্বাভাবিক। এটা এই পর্যায়ে এসে কোনো সাংবিধানিক সংকট তৈরি করছে না এবং এটি নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে তেমন কোনো ভিন্ন মত বা কেউ আহত হচ্ছেন সেরকম ঘটনাও নেই। তবে সাংবিধানিক সংকট বলি, রাজনৈতিক অস্থিতিশীলতা বলি, সেটা মূলত নির্ভর করবে সরকার কীভাবে দেশ পরিচালনা করছে। একদিকে জনগণ কতটা স্বস্তিতে আছে, অন্যদিকে জনগণের একটা প্রত্যাশা আছে যে রাষ্ট্র কাঠামোর কিছু মৌলিক সংস্কার তারা করবে, সাংবিধানিক কিছু সংস্কার করবে। সেটা দেখবার জন্য হয়তো আরও একাধিক সেশন বা পরবর্তী সেশন এবং তার পরের সংসদ অধিবেশনের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং সেই সঙ্গে বিরোধী দলের কাছে যে প্রত্যাশা মানুষ ছিল, অন্তত বিরোধী দল যে নৈতিক রাজনীতির কথা বলে জনগণের ভোট নিচ্ছে, সেখান থেকে বেশ খানিকটা তারা দূরেও অনেকে মনে করেন এবং তাদের পারফরমেন্স যেটা ধারণা সাধারণভাবে ছিল সেটাও তারা করতে পারছে না। কিন্তু বাংলাদেশে বা যে কোনো দেশে গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার এবং এই বাস্তবতায় সংসদের ভেতরে থাকার যারা আছেন তারা তো আছেনই, তার বাইরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন স্বাভাবিক ক্রিয়াকর্ম করতে পারেন এবং তারাও যেন তাদের স্পেসটা যথেষ্ট পরিমাণে পান, সেটাও এই সরকারের কাছে শেষ অবধি যতদিন পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করবেন সেই প্রত্যাশাটা তাদের কাছে থাকবে। ভারতে যেটা ঘটছে সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তবে অনেকেই বলছেন যে জেনজিদের একটা উত্থান সারা পৃথিবী জুড়ে বা এই দক্ষিণ এশিয়ার এই অংশে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এটা যেমন একদিকে কিছু ইতিবাচক দিক আছে, আরেকদিকে নৈরাশ্যজনক কিছু ঘটনাও তারা ঘটেছে। যখনই তারা সফল হয়েছে তারপরে তারা তাদের ওই নৈতিক জায়গাটা ধরে রাখতে পারেনি। কাজেই এটাও আসলে অ্যানালাইসিস করবার দাবি রাখে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।